কার্টুন বাংলা। রাজমহলে রাজার পুণ্যতিথিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু রানী চন্দ্রলেখার মুখে একটি রহস্যময় হাসি লুকিয়েছিল। সেখানে উপস্থিত সকল অতিথিদের মধ্যে একটি ষড়যন্ত্র জন্ম নিচ্ছিল। আজ স্বর্গীয় মহারাজের পুণ্যতিথি, আমরা সবাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমার বাবা যে রাজ্য বানিয়েছিল, আমি তাকে ন্যায্যপূর্ণ আর সমৃদ্ধ বানাতে চাই। রাজ্যকে চালানোর জন্য শুধু ইচ্ছা নয়, বুদ্ধি এবং বলও চাই যুবরাজ। মহারানী, যুবরাজ যুদ্ধ কলাতে অনেক যোগ্য, আর প্রজার জন্য ওনার ভাবনা চিন্তা অনেক ন্যায্য। শুধুমাত্র প্রিয় হওয়াই কিন্তু পর্যাপ্ত নয় সেনাপতি, কখনো কখনো কঠিন সিদ্ধান্ত রাজ্যকে বাঁচাতে সাহায্য করে। এদিকে সেবিকা সৌমিয়া রানীর গতিবিধির ওপর নজর রাখছিল। তার কাছে কিছু জিনিস অসামঞ্জস্য লাগছিল। রানী কিন্তু খুব শান্তভাবে হাসছে, মনে হচ্ছে তার মনে অন্য কোনো পরিকল্পনা চলছে। আরে উনি তো সবসময় এরকমই থাকেন, কিন্তু আজকে একটু আলাদা ব্যাপার আছে। দেখেছ, আজকে যুবরাজের ভাষণের পর কোনো সারাহানা দেয়নি। এমন মনে হচ্ছে ওনার মনের মধ্যে যেন কোনো কথা চলছে। যুবরাজের ভাষণের সময় যেন ওনার মনের মধ্যে কোনো ঈর্ষা হচ্ছিল। কি জানি, হয়তো আমরা ভুল ভাবছি। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমরা তো আর কারোর মনে কি চলছে সেটা তো জানতে পারি না। রানী চন্দ্রলেখা একজন বিদেশি দূতের সাথে ফিসফিস করে কথা বলছিল। প্রত্যেকটি পা সাবধানে ফেলবে। কালকের সভাতে যখন যুবরাজের নাম ঘোষণা হবে, তখন আমরা আমাদের চাল চালব। এই ব্যাপারে যেন কেউ কোনো কিছু জানতে না পারে। সব রেডি আছে মহারানী, সবকিছু আপনার প্ল্যানের অনুসারেই হবে। এখন তো শুধু কালকের অপেক্ষা। পাশ থেকে সৌমিয়া তাদের সমস্ত কথা শুনে ফেলে। রানী অনেক বড় কিছু লুকোচ্ছে। এটি শুধুমাত্র কোনো অনুষ্ঠান নয়, একটি বড় ষড়যন্ত্রের সূচনা হচ্ছে। আমি তো কারোর ওপর ভরসাও করতে পারছি না। এখানে কে রানীর সাথে মিলে আছে সেটাও বুঝতে পারছি না। আমি তো চুপচাপ কোনোভাবে বসে থাকতে পারি না। সকালবেলা সকলে রাজসভায় একত্রিত হয়। রানী সিংহাসনে বসে, তার পাশে ছিল যুবরাজ। সেই সময় রানী চন্দ্রলেখা বলে ওঠে, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি, যেটা আমাদের রাজ্যের জন্য ভীষণভাবেই উপকারী। মনে হয় যুবরাজকে আসন দিতে যাচ্ছে। খুব ভালো, এবার আমাদের রাজ্যের সিংহাসনের ন্যায্য উত্তরাধিকারী পাবো। আমরা প্রস্তুত মহারানী, অনুগ্রহ করে আদেশ। যুবরাজকে খুব শীঘ্রই সীমান্তবর্তী এলাকাতে পাঠাতে হবে, কারণ সেখানে শত্রুরা আক্রমণ করেছে। এটাই তার জীবনের প্রথম এবং শেষ পরীক্ষা। মা, আপনি তো জানেন যে ওই এলাকা অনেক অসুরক্ষিত। আমি ভাবলাম আপনি আমাকে রাজকার্যে সম্মিলন করবেন, কিন্তু আপনি তো আমায় দূরে পাঠাচ্ছেন। হ্যাঁ মহারানী, এটা উচিত সময় নয় যুবরাজকে এখান থেকে দূরে পাঠানো। রাজা হওয়া এত সহজ নয়। যদি তুমি সীমান্তবর্তী এলাকায় না যেতে পারো, তাহলে রাজা হওয়ার স্বপ্ন ভুলে যাও। মহারানী, এত কঠোর পদক্ষেপ নেওয়া কি উচিত হবে? যুবরাজ তো তৈরি হবার সুযোগই পায়নি। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সেনাপতি, আর না শত্রু। আমাদের তো অনেক বেশি খুশি হওয়া উচিত যে যুবরাজ ওরকম সীমান্তবর্তী এলাকাতে যাচ্ছে। যুবরাজ অর্জুন, তোমার ওপর আমার পুরো ভরসা আছে। তুমি একদম সুস্থভাবে রাজ্যে ফিরে আসবে। এটা তো সেই এলাকা যেখানে অনেক সৈনিক মারা গিয়েছিল। তাহলে রানী কি যুবরাজকে মারতে চাইছেন? রানীর মনে অন্য কিছু চলছে। যুবরাজকে দরবার থেকে সরিয়ে দেওয়া এটা কেবল পরীক্ষা নয়, অন্য। যদি এটা আপনার আজ্ঞা হয় আমি যাব, কিন্তু মা, আমি যদি ফিরে আসি তাহলে পুত্র নয়, উত্তরাধিকারী হয়ে ফিরে আসব। আর আমরা সকলে উত্তরাধিকারীর অপেক্ষায় থাকব। সৌমিয়া রানী চন্দ্রলেখাকে অনুসরণ করতে থাকে এবং সে একটি সুড়ঙ্গের দিকে চলে যায়। রানী প্রতিদিন রাতে এই একই জায়গায় যায়। কিছু লুকোচ্ছে না তো? অর্জুন যখন সীমান্তবর্তী এলাকায় যাবে, তখন আমি আমার নামে নিজের রাজ্য করে নেব। দেখে নি। সীমান্তে আমরা বিদ্রোহ ভরকে দেব। যুবরাজ মারা যাবে বা বন্দী হবে, দুটোই ক্ষেত্রে আমাদের জন্য জিত আছে। আমাকে যেভাবেই হোক যুবরাজকে এই কথাটা জানাতে হবে। রানীমা যুবরাজের সৎমা, এই জন্যই উনি যুবরাজকে রাজসিংহাসনে বসতে দেখতে পাচ্ছেন না। অর্জুন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সৌমিয়া তখন একটি পত্র লিখে যুবরাজের কাছে যায়। মহারাজ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। না, এখন একটুও সময় নেই। আমি যুদ্ধের জন্য যাচ্ছি। তোমার যা দরকার এখানে কাউকে বলে দাও। আর মহারাজকে এমন করে টোকা শোভা দেয় না। মহারাজ,
আপনি আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি এই রাজ্যের ভালোর জন্যই কিছু কথা বলতে চাই। আমার কথাটা শুনুন। তুমি একটা সাধারণ দাসী, তুমি রাজ্যের ব্যাপারে কি ভাবতে পারো? আমি এখানের যুবরাজ। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা মহারাজ। আপনার হয়তো কথা বলার সময় নেই, কিন্তু এই পত্রটি আপনার প্রাণ বাঁচাতে পারে। আপনি পড়ে নেবেন। অর্জুন সেই পত্রটি পড়ে এবং হতবাক হয়ে যায়। রানীমা এমনটা করতে পারে? না, এটা সত্যি হতে পারে না। রানীমা আমার মা, কোনো মা তার ছেলের সাথে এমনটা করতে পারে? কিন্তু এই কথাটা তো সত্যি। যবে থেকে রাজ্যে এই খবরটা ছড়িয়েছে যে আমি রাজ সিংহাসন সামলাবো, তখন থেকে ওনার ব্যবহার পাল্টে গেছে। আর সেসব জানা সত্ত্বেও আমাকে সীমান্তে পাঠাচ্ছেন। যুবরাজ মহল থেকে চলে যায়। রানী চন্দ্রলেখা খুব খুশি হয়। সেই দিনই সে রাজসভায় একটি বৈঠক ডাকে। রাজা এখন বয়স্ক হয়ে গেছে, এখন সময় হচ্ছে নতুন মন্ত্রী আনার। কিন্তু আপনারা চিন্তা করবেন না, এখনও আপনাদেরকে সেই পুরনো সম্মানই দেওয়া হবে। মহারানী, আমি শুধু রাজ্যের ভালোর জন্যই বলি। আমি রাজ্যের ভালোর জন্যই সমস্ত কাজ করি। আপনি বিশ্রাম করুন, এটাই ঠিক হবে। এটা আপনি কি করছেন মহারানী? সেটা এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না। সেটা তোমাকে বলতে হবে না আমি কি করব। আমার যেটা ঠিক মনে হয় সেটাই করব। তুমি একজন সাধারণ দাসী, তোমার এত কথা আসছে কোথা থেকে? আর আমি দেখেছি তুমি কিন্তু এদিক ওদিক আমার ওপর নজরদারি করছো। আর একবার দেখলে কিন্তু মহল থেকে বের করে দেব। এরপর থেকে সবকিছুই রানী চন্দ্রলেখার ইচ্ছানুসারে হচ্ছিল। হঠাৎ করেই রটে যায় যুবরাজ নিখোঁজ হয়ে গিয়েছেন। মহারানী, যুবরাজের কোনো খবর পাওয়া যাচ্ছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, বোধহয় বিরোধীরা যুবরাজকে বন্দী করে নিয়েছে। কি? এত বড় রাজ্য এখন কে সামলাবে? এত বড় রাজ্য যার তার হাতে তো দিতে পারি না। আর এমন কেউই নেই যে এই রাজ্যপাট দেখতে পারে। মহারানী, এই জন্যই আমি আপনাকে সচেত করছিলাম যে যুবরাজকে নিয়ে অবহেলা করবেন না, কিন্তু আপনি আমার কথা শুনলেনই না। যখন আমি এখানে আছি রাজ্যপাট সামলানোর জন্য, তাহলে অন্য কোনো রাজার কি দরকার আছে? আর না অন্য কারোর কথা শোনার কি দরকার আছে? আমি যা চেয়েছি তাই হয়েছে। এখন থেকে রাজ্য আমার, আর রাজ্যের ধন সম্পত্তিও আমার। মহারানী, আপনি স্ত্রী, কিন্তু আপনাকে এখন রাজপাট সামলাতে হবে। 1 সপ্তাহের মধ্যে আপনার অভিষেক করে দেওয়া ভালো হবে, কারণ কোনো উত্তরাধিকারীবিহীন রাজ্য বেশি দিন টিকতে পারে না। রানী চন্দ্রলেখা খুব খুশি হয়ে যায়। 1 সপ্তাহ পরে তার রাজ্যাভিষেক শুরু হয়। কিন্তু তখন সেখানে যুবরাজ অর্জুন সৌম্যের সাথে উপস্থিত হয়। যুবরাজ অর্জুন, আপনি একেবারে সুস্থ আছেন? হ্যাঁ, আর ওই যুদ্ধতে আমরা জয় হয়েছি। প্রত্যেকবার বিরোধীদেরকেও খবর পৌঁছে দিত, কিন্তু এইবার এমনটা কিছু হয়নি। সেই জন্য আমি ওই বিরোধীদের তাদের চালের মধ্যে ধরাশায়ী করে দিয়েছি। তুমি এখনো কি করে বেঁচে আছো? তোমাকে তো বন্দি করা হয়েছিল। রানীমা, আপনি এত কিছু জানলেন কিভাবে? আসলে আমাকে তো সৈনিকরাই জানিয়েছিল। কোনো ব্যাপার না রানীমা, আমি সবাইকে বলে দিচ্ছি। রানীর ষড়যন্ত্র অনেক ভালোই ছিল, কিন্তু আপনি হেরে গেছেন। সৌমিয়া আমাকে অনেক আগেই সবকিছু বলে দিয়েছিল, যার জন্য আমার বদলে যুদ্ধর মধ্যে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছিলাম, আর বন্দী সে হয়েছিল। আর সেই যুদ্ধও আমরা জিতে গেছি। কিন্তু রানীমা, আপনি আপনার ছেলের সাথে এমনটা করলেন কেন? রাজ্যের মধ্যে আমার নাম করে বিদেশি সেনা কিভাবে প্রবেশ করলো বলুন? এটা তোমার রক্ষার জন্য ছিল, আর আমি কিছু করিনি। আমি নিজে চোখে দেখেছি এই সুড়ঙ্গ রানী এবং বিদেশি শত্রুদের একটি ষড়যন্ত্র। রানীমা, আপনি এখনো আপনার দোষটা মানছেন না। আরে আপনার কাছে তো এত কিছু ছিল, কিন্তু এসব কেন? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার নিজের কোনো পুত্র সন্তান ছিল না, তো আমি ভেবেছিলাম তুমি যদি সমস্ত কিছু রাজ্যপাট পেয়ে যাও, তাহলে আমি শুধুমাত্র একজন সৎ মা হিসেবেই রয়ে যাব। আমাকে ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করে দাও। সত্য কখনো লুকিয়ে থাকতে পারে না। সত্যের এই ব্যাপারটাই তো খুব ভালো। সত্যকে যত লুকিয়েই রাখো না কেন, শেষে সেটা বেরিয়ে আসেই। মা, আপনি আমার মা ছিলেন, কিন্তু আপনি রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। রাজ্যপাটের নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি জানি আমি যা অন্যায় করেছি এটার কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও দয়া করে আমাকে ক্ষমা করে দাও, দয়া করো। আমি আপনাকে শাস্তি দেব না, আপনাকে একটা সুযোগ দেব আপনার ভুলটা শুধরে নেবার।
পরের দিন অর্জুনের রাজ্যাভিষেক হয় এবং সৌম্যকে সম্মান জানানো হয়। এই রাজ্যের সুরক্ষা এখন যোগ্য হাতের মধ্যে আছে, আর একজন সাধারণ সেবিকা আমাকে বাঁচিয়েছে। সৌমিয়া, তুমি একজন সত্যিকারের রক্ষক, আর এখন তুমি এই মহলের সর্বশ্রেষ্ঠ সেবিকার মধ্যে একজন। এটা অনেক বড় ব্যাপার। আপনার মতো এত ভালো মানুষ যিনি আমাদের মতো প্রজাদের খেয়াল রাখেন। এরপরে রাজ্যে শান্তি ফিরে আসে। অর্জুন ন্যায়, সততা এবং বিশ্বাসের সাথে তার রাজ্যপাট সামলাতে থাকে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাথে বেল আইকন প্রেস করে দেবেন।